আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার, যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ। ন্যাশনাল ব্লাড ব্যাংক ও শিশু হাসপাতালে রক্তের গ্রুপিংয়ে গলদ। ক্যান্সার আক্রান্ত শিশুর শরীরে 21 বার দেওয়া হলো ভুল রক্ত, পরিবারের বিচার দাবি। 24-এর এই দিনে খোঁজ মেলে আসিফ মাহমুদ সহ 3 সমন্বয়কের। দীর্ঘদিন বন্ধের পর চালু হয় ইন্টারনেট। আন্দোলন দমাতে গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত আলোচনার মধ্যে নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, দুপুর 12টা 10 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। স্পিকারের একান্ত সচিব রওশন কবির তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গত 19 জুলাই ব্যাংকক যান স্পিকার। আগামী 26 জুলাই তার ঢাকা ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে দুদিন আগে দেশে ফেরার সিদ্ধান্তে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে। স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এই বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা পরে দেখা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এবছরের 12-13 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ কথা জানান। দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে শামা উবায়েদ বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ। এ সময় লন্ডন সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন কিনা এই বিষয়ে সরকারের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। 2.5 লাখ টাকার ব্লাড ও প্লাটিলেট সন্তানের শরীরে দেওয়ার পর জানা গেল ব্লাড গ্রুপ নির্ণয় ছিল ভুল। এ পজিটিভ শিশুর শরীরে দেওয়া হয়েছে এ নেগেটিভ রক্ত। এমন কাণ্ড ঘটিয়েছে রাজধানীর মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক। ভুলে শুরুটা করে শ্যামলীর সরকারি শিশু হাসপাতাল। এই নেগেটিভ রিপোর্ট দেয় তারা। ভুল রক্ত প্লাটিলেট দেওয়ার কারণে ক্যান্সার আক্রান্ত শিশুটির অবস্থা অবনতি হয়েছে। দায়ী 2 প্রতিষ্ঠানের বিচার চাইছে তার পরিবার। মাহবুব কবির চপলের অনুসন্ধানী রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক ও নিরঞ্জন দেব। যে সন্তানকে নিয়ে মামুন দম্পতির দুচোখ ছিল আনন্দে টলমল, সেই সন্তানের কষ্টেই এখন তাদের দুচোখ ভরা জল। গত 2 জুন মুন্সিগঞ্জ থেকে ঢাকার শ্যামলীর সরকারি শিশু হাসপাতালে 1 বছরের অসুস্থ আয়মানকে ভর্তি করে তার পরিবার। পরীক্ষা নিরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। রক্ত পরীক্ষা করে তাকে এ নেগেটিভ ব্লাড ও প্লাটিলেট দিতে বলেন ডাক্তাররা। রক্ত নিতে পাঠিয়ে দেওয়া হয়
মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক অ্যাফিরেসিস অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারে। তারা রক্তের নমুনা পরীক্ষার পর ডোনারের সাথে ক্রস ম্যাচিং করে এ নেগেটিভ ব্লাড ও প্ল্যাটিলেট দেয়। শিশু হাসপাতালে 2 বার দেওয়ার পর আয়মানকে ঢাকা মেডিকেলে সরিয়ে নেন স্বজনরা। এখানে আরও 14 বার এ নেগেটিভ ব্লাড ও প্ল্যাটিলেট দেওয়ার পরও শিশুটির শারীরিক উন্নতি না হওয়ায় ডাক্তারদের সন্দেহ হয়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রক্তের ক্রস ম্যাচিং করতে গিয়ে দেখা যায় শিশুটির ব্লাড এ পজিটিভ। ঢাকা মেডিকেল ও পপুলার হাসপাতালের পরীক্ষাতেও এ পজিটিভ ফলাফল আসে। তো আমার শিশু এখন বাঁচবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই। এখন এরকম পর্যায়ে গেছে যেন ওরা ভুল ব্লাড দেওয়ার কারণে আমার শিশুরা আজকে মৃত্যুর অবস্থায়। এটার আমি ন্যায্য বিচার চাই, ঠিক আছে। শিশু হাসপাতালের পরিচালক বলছেন, রক্তের গ্রুপ নির্ণয়ে তাদের ভুল হতে পারে কিংবা শিশুটির ব্লাড গ্রুপ বদলে যেতে পারে। Is it possible for a 2-year-old child to change blood group A negative to A positive? দেখেন আপনি তাকান, আমার এটার দিকে তাকান। Does not normally change. Normally কিন্তু এটা চেঞ্জ হয় না। অ্যাবনর্মাল ক্ষেত্রে তার মানে নর্মালি হয় না মানে কি? অ্যাবনর্মালি চেঞ্জ হতে পারে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান বলছেন, মানুষের ব্লাড গ্রুপ কখনো পরিবর্তন হয় না। ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে সঠিক যে আমাদের গ্রুপিং টেকনিকটা আছে এটা ফলো করা উচিত প্রত্যেকটা সেন্টারে। পজিটিভকে নেগেটিভ যদি দেয় তাহলে এখানে কোনো সমস্যা হবে না। আমার সাবজেক্ট নেগেটিভ, যদি আমি পজিটিভ ট্রান্সফিউশন দিই সেটা কোনো ক্ষেত্রে হতে পারে। মগবাজারের ন্যাশনাল ব্লাড ব্যাংক থেকে 17 বার ব্লাড ও প্ল্যাটিলেট নেয়ার সময় প্রতিবারই গ্রুপ পরীক্ষা ও ক্রস ম্যাচিংয়ের ফি নেওয়া হয়েছে, কিন্তু তারা স্যাম্পল পরীক্ষা করেছে মাত্র 2 বার। ফলে শিশু হাসপাতালের ভুল আর ধরা পড়েনি। সে কারণেই শিশুটির ক্যান্সার ছড়িয়ে পড়েছে। যেহেতু পেশেন্ট আমার এ নেগেটিভ, এটা আমি গ্রুপ চেক করার পরে জানতে পারলাম। আমি পেপারসে পাচ্ছি হচ্ছে এ নেগেটিভ, তো আমাকে মানে প্রতিবার তো পুনরায় চেক করার প্রয়োজন নেই। আমরা যদি ক্রস ম্যাচ না করে ইট ইজ দেয়ার ফল্ট। তাহলে তাদেরটা ফল্ট যে আমরা তাদেরকে টাকা দিচ্ছি। যেহেতু আমার এখানে প্রথম দিন এ নেগেটিভ আসলো, সেকেন্ড টাইম এ নেগেটিভ আসলো, তো এখন আমি ধরে নিতে পারি হয়তো সামহাউ কোথাও একটা মিস্টেক ছিল, হয়তো টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট গিয়েছিল, অথবা সেলগুলো মানে ভাঙতে সময় নিচ্ছিল, বা আরেকটু সময় নিয়ে চেক করাটা দরকার ছিল। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করলে তিনি জানান, তদন্ত করা হচ্ছে, তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি। এই ভুলের কারণে শিশু হাসপাতালকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে উকিল নোটিশ পাঠানো হয়েছে। পৃথিবীতে কেউ কোনো কাজে বলতে পারবে না যে আমি 100% আমার রাইট হবে। আমার ভুল হতে পারে, আমি দায় নিব। আমরা তো অলরেডি কমিটি করে ইনভেস্টিগেশন করছি। এ অবস্থায় তাদের নিজস্ব তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে কিনা তা নিয়ে সন্দেহান ভুক্তভোগী শিশুটির পরিবার। আপনার ডক্টরের তদন্ত, আপনারা দেন, আমাকে ডক্টর দেন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। আমার নিউট্রাল পাউডার। 24শে জুলাইয়ে এই দিনে দীর্ঘদিন বন্ধ রাখা পর আবারও চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কারফিউ শিথিল করে আংশিকভাবে আন্তজেলা বাস ও লঞ্চ চলাচল শুরু হয়। 5 দিন নিখোঁজ থাকার পর পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে। তবে আন্দোলনে সম্পৃক্ত বিরোধী দলের নেতাকর্মী ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক মামলা, গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। তহিদুর রহমান নিশানের রিপোর্ট। রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ টানা আন্দোলনে ততদিনে প্রাণ হারিয়েছেন প্রায় 200-রও বেশি মানুষ। পুলিশের গুলি শরীরে নিয়ে হাসপাতালে হাজারো আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে দীর্ঘ কারফিউয়ের পর আংশিকভাবে শুরু হয় আন্তজেলা বাস ও লঞ্চ চলাচল। রাজধানীর হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় চোখ বেঁধে ছেড়ে দেয়া হয় সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বকরকে। ফেসবুক পোস্টে তারা জানিয়েছিলেন,
অপহরণের পর টানা 5 দিন চোখ বেঁধে রাখা হয় তাদের। সরকার এই আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছিল। তাদের এটা আগে থেকেই উদ্দেশ্য ছিল যে তারা এই আন্দোলনের লিডারশিপকে আইডেন্টিফাই করে তাদেরকে যে কোনোভাবে ডিলিজিটিমাইজ করা, ডিটেইন করা। এই নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, তখন দেখবেন যে সেকেন্ড লেয়ার থেকে লিডারশিপ উঠে আসলো। এ সময় আন্দোলন দমাতে বিরোধী দলের নেতাদের গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। বিটিভি ভবন ও মেট্রো স্টেশনে আগুন দেয়া সহ বিভিন্ন অরাজকতার মামলায় আন্দোলনে সম্পৃক্ত বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে পুলিশ ও ডিবি। 24শে জুলাই ডিবি হারুন সে তখন প্রেস ব্রিফিং করে এবং প্রেস ব্রিফিংয়ে সে তখন বলে যে এই যে মেট্রো রেল স্টেশনে যে হামলাটি করা হয় সেই হামলার অর্থদাতা, নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম মেনশন করে সেদিন তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে। তো স্বাভাবিকভাবে আমরা আসলে ভীত ছিলাম না, কারণ আমরা জানতাম যে পুলিশ এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা মামলা শিকার আমরা অতীতেও হয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধ থাকায় বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রদের মেসে অভিযান ও গ্রেফতার চালায় পুলিশ। গোয়েন্দা নজরদারিতে রাখা হয় বিরোধী রাজনৈতিক নেতাদের গতিবিধি। আন্দোলন শুরু হওয়ার পরে যেটা হয়েছে, আমার বাসার সামনে সবসময় সাদা পোশাকের পুলিশ 24 ঘন্টা গোয়েন্দা নজরদারিতে রাখে এবং কয়েক দফা আমার বাসায় তল্লাশি চালানো হয় এবং আমার পরিবারের সদস্যদের সাথেও তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠন জানায় পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও প্রচারিত হয় শিক্ষার্থীদের উপর নির্মম হামলার সংবাদ। আন্দোলনকারীদের উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন দলের লোকজনের হামলা অব্যাহত থাকায় ক্ষোভ জানায় দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। আটচল্লিশ দলের বিশ্বকাপের বাণিজ্যিক সফলতা লোভ বাড়িয়েছে ফিফার। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নজর এখন আরও বড় ক্যানভাসে। পরিকল্পনা করছেন 64 দলের মেগা টুর্নামেন্টের। প্রশ্ন উঠেছে, বিশ্বকাপ কি কেবলই ফিফার টাকা কামানোর যন্ত্র? ইউরোপীয় পরাশক্তিদের চাপে কি সফল হবেন ইনফান্তিনো? উত্তর খুঁজেছেন রায়হান রাসেল। স্পেনের বিশ্বজয়ের মধ্য দিয়ে শেষ হলো উত্তর আমেরিকার আসর। তবে এখানেই থামছেন না ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনো। 32 থেকে 48 হয়ে তার নতুন মিশন এখন 64 দলের বিশ্বকাপ। FIFA World Cup 2030। ইনফান্তিনোর সোজা হিসাব, যত বেশি টাকা তত বেশি বাণিজ্য। বেশি ম্যাচ মানে সম্প্রচার সত্ত্ব আর স্পন্সরশিপের কোটি কোটি ডলার। ছোট দেশকে সুযোগ করে দেওয়ার যুক্তি দেখালেও ফিফার নজর মূলত যে ব্যবসায়, তা নিয়ে সমালোচনা থামেনি। 2030 সালে শতবর্ষী আসরকে সামনে রেখে এ প্রস্তাব আনে লাতিন ফুটবল সংস্থা কনমেবল। তবে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফা একে সরাসরি বাজে আইডিয়া বলে উস্কে দিয়েছে বিতর্ক। 48 teams। জ্ঞানীতিকভাবে 64 দলের ফরম্যাট সাজানো সহজ। 16টি গ্রুপে সেরা 2 দল যাবে রাউন্ড অফ 32-তে। বাতিল হয়ে যাবে সেরা 3য় দলের ঝামেলা। ইতালি বা নাইজেরিয়ার মতো পরাশক্তিরা যেমন ফিরতে পারবে বিশ্বকাপে, তেমনি পথ খুলে যাবে ছোট দলগুলোর। তবে বড় চিন্তা ফুটবলের মানের ভারসাম্য নিয়ে। দল বাড়লেও খেলার তীব্রতা ও নন্দনতত্ত্ব কমতে পারে। পাশাপাশি এশীয় বা দুর্বল দলগুলোর বাজে পারফরমেন্স পুরো আসরের রোমাঞ্চ নষ্ট করে দিতে পারে। সবচেয়ে বড় বাধা মাঠের বাইরের রাজনীতি। নানা বিতর্কে ইউরোপের চোখে এখন চক্ষুশূল ইনফান্তিনো। সামনেই ফিফা নির্বাচন, আর ইউফাকে পাশে না পেলে টিকবে না তার আসনই। নিজের চেয়ারই যেখানে অনিশ্চিত, সেখানে 64 দলের বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন বাস্তবায়ন কতটা সম্ভব তা বলে দেবে সময়। রায়হান রাসেল, এটিএন বাংলা। চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমেই দেশের চা শিল্প বিশ্বময় সুনাম কুড়িয়েছে। এ সময় চা জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষা সহ মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বানও জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট।
আমাদের অর্থনীতি আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এর নেপথ্যে রয়েছে অসংখ্য শ্রমিকের শ্রম আর ঘাম, যাদের শ্রম আর ঘামে আমাদের অর্থনীতি একটু একটু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে, তাদের অন্যতম চা শ্রমিকরা। 8 ঘন্টার মজুরি বিনিময়ে যা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় চা শ্রমিকদের। এরপরও চা বাগানকে কেন্দ্র করেই প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে দিচ্ছেন তারা। বিশাল চা বাগানে গৃহপালিত পশুপালনের পাশাপাশি নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত এসব জনগোষ্ঠীর সন্তানরা লেখাপড়ারও সুযোগ পাচ্ছেন। এই আয়ে তো আমরা ছেলে মেয়ে খাওয়াই, আর তো আমরা কোনো কর্ম কইতে নাই। আমরা তো চাই যে আমরা একটু শান্তি শৃঙ্খলায় থাকবো, একটু আমরা মজুরি বাড়াই, তো এটাই আমরা চাই। পূর্বপুরুষরা যেভাবে কাজ করে আসছে এভাবে আমরাও করে যেতে হবে। চন্দিছড়া চা বাগানে চুনারুঘাট উপজেলার চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চা শ্রমিক ইউনিয়ন। এ সময় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিরিপেল পাল ও বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহ্বায়ক খায়রুল আক্তার সহ স্থানীয়রা তুলে ধরেন তাদের বর্তমান অবস্থা। ন্যাশনাল টি কোম্পানির পরিচালক সালেউদ্দিন জানান, চা শিল্পের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেক বাগানে বাগানে একটা কমিটি করেন, কারণ বাগানে তারপরে সমস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন যে আমরা ওই যে বৃহত্তর রংপুর অঞ্চলের লোক কয় জাগো ভাইয়ে, আমাদের জাগতে হবেই। এ সময় তিনি চণ্ডীর মাঠে চা জনগোষ্ঠীকে নিয়ে 2 দিন ব্যাপী উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই চণ্ডীর মাঠে একটা 2 দিন ব্যাপী একটা বড় উৎসব করি, সেই উৎসবের নাম হবে বৈচিত্র্যের উৎসব বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব বা শ্রমিকদের উৎসব। প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। চা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে বলে আশা তার। লন্ডভন্ড অর্থনীতির উপর যে দেশটা দাঁড়িয়ে আছে, এই দেশটাকে শক্তিশালী করবার জন্য আমাদের যে প্রধান যে রপ্তানি খাত সেটি চা শিল্পের, সেই চা শিল্প খাত, সেই খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই খাতে মালিক শ্রমিকদের মধ্যে একটা ব্যবধান তৈরি করা হয়েছে। বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ক্রীড়ার যারা ভালো খেলেন তাদেরকে কার্ড দিচ্ছে, নানা কার্ড তারা দিচ্ছেন। চা জনগোষ্ঠীর যে প্রতিনিধিরা তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি একটু সামান্য সময়ের জন্য তারা দেখা করতে পারেন, তাহলে হয়তোবা তাদের হতাশা কিছুটা হলেও কার্ড কেটে যাবে। পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, চিরায়ত ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য সকলের দায়িত্বশীল ভূমিকা আশা করেন তিনি। চা জনগোষ্ঠী বলতে যত ধরনের এই পাহাড়ে বসবাসকারী যত ধরনের জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ের বাইরে জনগোষ্ঠী রয়েছে, প্রত্যেকের সুরক্ষার জন্য আমরা কাজ করতে জন্য অনুরোধ করব। একই সাথে আমি বলবো, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়। চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে এটিএন বাংলায় অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথাও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে পৌঁছালে তাকে একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত জুড়ে পুলিশের সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আজ এই বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। তবে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার
4বার সিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার দরজা সরকারের পক্ষ থেকে সব সময় খোলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর ও দ্রুততম শাস্তির আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা কাউকেই রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করার দাবি নতুন করে স্মরণ করিয়ে দেয় সিজেপি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদিই আসলে দেশের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন। একদিকে দীর্ঘ 26 দিনের অনশন ভাঙলেন ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে হাসপাতালে তিনি অনশন ভঙ্গ করেন। এবারে খেলার খবর। কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলেছে, রোনালদো শুধু একজন খেলোয়াড় নন, পর্তুগালের জন্য তিনি অনেক বড় ব্র্যান্ড। স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থেকে দেশটির বিপুল আয়ের মূল কেন্দ্রবিন্দু তিনি। এছাড়া পর্তুগালের পর্যটন খাতেও তার বিশাল প্রভাব রয়েছে। এই মুহূর্তে পর্তুগাল দলে এমন কোনো ফুটবলার নেই যিনি এই বিশাল ব্র্যান্ড ভ্যালুর বিকল্প হতে পারেন। তাই রোনালদোর বিদায়ের সাথে সাথে আয়ের এসব পথ বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। বিলিয়ন ডলারের এই সম্ভাব্য আর্থিক ধাক্কা সামলাতে পর্তুগাল ফুটবল সংস্থাকে এখন থেকে বিকল্প কৌশল নিয়ে ভাবতে হবে বলে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার, যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ। ন্যাশনাল ব্লাড ব্যাংক ও শিশু হাসপাতালে রক্তের গ্রুপিংয়ে গলদ। ক্যান্সার আক্রান্ত শিশুর শরীরে 21 বার দেওয়া হলো ভুল রক্ত, পরিবারের বিচার দাবি। 24-এর এই দিনে খোঁজ মেলে আসিফ মাহমুদ সহ 3 সমন্বয়কের। দীর্ঘদিন বন্ধের পর চালু হয় ইন্টারনেট। আন্দোলন দমাতে গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। এবং 48 দলের বিশ্বকাপের বাণিজ্যিক সফলতার পর 64 দলের মেগা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ফিফার। পক্ষে লাতিন আমেরিকা ও বিপক্ষে ইউরোপ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।